আমন্ত্রণ জানাচ্ছি বিজয় টিভির নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান বেলভিউ হসপিটাল চট্টলার চিত্রে। সাথে আছি আমি তাসনুভ আকবর চৌধুরী। বৃষ্টি হলেই নগর জুড়ে দেখা দেয় জলাবদ্ধতা, থই থই করে অধিকাংশ এলাকা, বাধাগ্রস্ত হয় জনসাধারণের জীবন, চাকুরি সহ নানা পেশার মানুষের পড়তে হয় নানা রকম ভোগান্তিতে। আজকে আমরা কথা বলবো চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনের করণীয় নিয়ে। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন মোহাম্মদ রফিকুল আলম, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় মাননীয় উপাচার্য। আমাদের সাথে আরও রয়েছেন স্থপতি আশিক ইমরান, নগর পরিকল্পনাবিদ। আপনাদেরকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম। ধন্যবাদ। আমি প্রথমেই চলে যাব আলোচনায়। স্যার মোহাম্মদ রফিকুল আলম, আপনার কাছে। বৃষ্টি হলে পানি উঠবে, চট্টগ্রামবাসী এই কথাটা মেনে নিয়েছে, এটা কেন? আপনি কি মনে করেন? চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী এবং দ্বিতীয় বৃহত্তম শহর, এবং আমাদের যেহেতু এটা একটা অর্থনৈতিক প্রাণকেন্দ্র বাংলাদেশে, এখানে আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রি, শিল্প কারখানা স্থাপিত হয়েছে। প্রথমে যে জিনিসটা আমি বলতে চাই সেটা যে আমাদের স্বাধীনতা পরবর্তী সময়ের পরে দ্রুত নগরায়নের ফলে গ্রামের মানুষ যে হারে শহরের দিকে এসে বসবাস শুরু করছে, এতে করে বাসস্থানের সংকট দেখা দিচ্ছে। এতে করে আমাদের বাংলাদেশে অনেক ডেভেলপমেন্ট সংস্থা প্রতিষ্ঠিত হয়েছে, যারা আমাদের পরিবেশ এবং পরিবেশ যত আছে সেগুলোর কোনো তোয়াক্কা না করে যে ধ্বংসযোগ্য করে অনেকটা নগরায়ন করতে আমাদের খাল, বিল, ঝিল, নালা, নর্দমা যেগুলো আছে সবগুলাকে অপরিকল্পিতভাবে ভরাট করে এখানে অট্টালিকা তৈরি করেছে। এবং আমাদের যে মাস্টার প্ল্যান আছে, নর্দমার যে মাস্টার প্ল্যান আছে, সেই মাস্টার প্ল্যানকে অবজ্ঞা করে যত্রতত্র বিভিন্ন প্রজেক্ট স্থাপন করতেছে এবং বিবেচনা না করে অনেক বড় বড় মেগা প্রজেক্ট আমাদের চট্টগ্রামে এখানে স্থাপিত হয়েছে। সর্বোপরি আমি মনে করি যেটা আমাদের সরকারি সংস্থা আছে যেগুলো আমাদের নগরবাসীর বিভিন্ন সুযোগ সুবিধা দেখার জন্য দায়িত্ব আছেন, বিশেষ করে সিডিএস, সিটি কর্পোরেশন এবং ওয়াসা এবং পানি উন্নয়ন বোর্ড, যারা একটা কাজের মধ্যে সমন্বয়হীনতা আছে, যার পরিপ্রেক্ষিতে ওয়াটার লগিং আমাদের চট্টগ্রামবাসীর জন্য একটা একই সমস্যা। ধন্যবাদ রফিকুল আলম আপনাকে। আমি চলে যাচ্ছি স্থপতি আশিক ইমরান, আপনার কাছে। আমার প্রশ্ন, জলাবদ্ধতা নিরসনের প্রকল্প থাকলেও এর সুফল মিলছে না কেন? চট্টগ্রাম শহরে 72টি খাল ছিল, সেই জায়গায় এখন খালের সংখ্যা কমে 52টায় চলে এসেছে, যার মধ্যে 36টা খাল নিয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ জলাবদ্ধতা নিরসন প্রকল্পটা বাস্তবায়ন করছে। এই প্রকল্পের এখন শতকরা মাত্র 60% বাস্তবায়িত হয়েছে, বাকিটা হয়নি নানা কারণে। হলে আপনি জানেন স্যার যেটা বললেন সমন্বয়হীনতার কথা, এখানে অন্যান্য সেবা সংস্থার যে ইউটিলিটি লাইনগুলো থাকে, পিডিবির যে পোলগুলো থাকে, এগুলো সরাতে গিয়ে অনেক জায়গায় অনেক ক্ষেত্রে একটা দীর্ঘসূত্রিতার মধ্যে পড়ে গেছে, এবং কোনো ক্ষেত্রে ভূমি অধিগ্রহণের কিছু জটিলতার কারণে প্রকল্পটা থমকে গিয়েছিল, যার ফলে আশানুরূপ যে গতি, সেই গতিতে প্রকল্পটা শেষ হচ্ছে না। একই সাথে আমি কিছুদিন আগেও আমরা দায় দিতাম যে সিডিএ কিংবা সিটি কর্পোরেশনকে। আমি এখন বলবো যে এই জলাবদ্ধতার দায়ভার সিংহভাগ আমরা যারা 70 লক্ষ চট্টগ্রামবাসী তারাই নিতে হবে, কারণ এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। আপনি জানবেন, শুনলে অবাক হবেন, সেনাবাহিনী যখন এই খালগুলো পরিষ্কার করে, এক্সকেভেশন করে এই রিটেনিং ওয়ালগুলো করার জন্য, ওখানে খাট, ফ্রিজ, আলনা, লেপ, তোষক থেকে শুরু করে এমন কোনো জিনিস নাই যে খালের মধ্যে পাওয়া যাচ্ছে। তাহলে এগুলো তো সিডিএ চেয়ারম্যানও ফেলেননি, সিটি কর্পোরেশনের মেয়রও ফেলেননি, এগুলো আমরা যারা এই শহরে বাস করি তারাই ফেলেছি। এবং তাহলে আপনি বলতে চাচ্ছেন যে আমাদের মধ্যে সচেতনতার অভাব? অবশ্যই। আরেকটু অ্যাড করি আমি, যে খালগুলো মানে যে প্রশস্ততা ছিল, সে চারটাই খালে আমরা যদি ধরি 60 থেকে 40 ফিট প্রশস্ততা, কোনো ক্ষেত্রে প্রশস্ততা নেমে এসেছে 5 ফিটে, যার ফলে সেনাবাহিনী প্রায় 5000 এরকম বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করে এই খালের প্রশস্ততা ফিরিয়ে আনতে পেরেছে। কোনো ক্ষেত্রে এখনো
এখনো হয়নি। তাহলে এই যে অপরিকল্পিত নগরায়ন আমরা বলি, জি, এটা কারা? আমরা নিজেরাই তো অপরিকল্পিতভাবে শহরটাকে গড়ে তুলি। আমরা এক ইঞ্চি জায়গাও ছাড়তে চাই না বিল্ডিং করার সময়, এবং যার ফলে যে স্বাভাবিক যে পানি প্রবাহ, যে নালা নর্দমাতে পানিগুলো যাবে, সেগুলো যাওয়ার সুযোগটা আমরা নিজেরাই নষ্ট করি। এখানে আরো একটা ফ্যাক্টর হলো যে বর্জ্য, যে প্লাস্টিক এবং পলিথিন বর্জ্য উৎপন্ন হয় প্রতিদিন চট্টগ্রাম শহরে 1000 টনেরও বেশি। এবং একই সাথে বর্ষাকালে যেটা হয় যে পাহাড় যেহেতু আমরা কাটছি, সেই পাহাড়ের মাটিটা ধুয়ে এসে এই নালা নর্দমা খালেই পড়ে, যার ফলে এগুলোর নাব্যতা কোনোভাবে ধরে রাখা যাচ্ছে না। সিডিএ বা পাহাড় থেকে মাটির যে বিষয়টা বললেন, এটা তো একটা প্রাকৃতিক ইস্যু, তাহলে এটাকে আপনি কিভাবে? এটা প্রাকৃতিক ইস্যু যতটা না, তার চেয়ে বেশি হলো মানব সৃষ্ট একটা দুর্যোগ, কিংবা আমি বলবো একটা নিজেরা নিজেদের বিপদ ডেকে আনি। আমরা পাহাড়গুলো কিন্তু নির্বিচারে কাটছি, এবং চট্টগ্রামের পাহাড়গুলো বালির পাহাড়। যখনই এখানে বৃষ্টি হয়, অতিবৃষ্টিতে, আর যেহেতু গাছপালা আমরা কেটে সাবার করে ফেলেছি, সেই পাহাড়গুলোই একে একে ধ্বংস হচ্ছে, এবং এই বিশাল একটা অংশ মাটি এসে খালে যার কারণে খালগুলো ভরাট হয়ে যাচ্ছে। এবং পরিষ্কার করার 7 থেকে 10 দিনের মধ্যে কিন্তু আবারও খালগুলো ভরে যাচ্ছে প্লাস্টিক পলিথিন বর্জ্য। এখানে যেহেতু সিটি কর্পোরেশনের সেই বৈজ্ঞানিক পন্থায় বর্জ্য রিসাইক্লিং বা ব্যবস্থাপনাটা এখনো আসেনি, তারা কোনো যে বর্জ্যটা উৎপন্ন হয় তার হয়তো 80% বা 70% ওনারা ল্যান্ডফিলে নিয়ে যেতে পারেন বহন করে, বাকিটা কিন্তু এই নালা, খাল এবং কর্ণফুলী নদীতে যাচ্ছে। এটার দায়িত্ব কি আমি একা আপনার সিডিএ অথবা চসিক অথবা পানি সম্পদ ও মন্ত্রণালয়ের কাছে দিব, নাকি আপনি জনসচেতনতার যে বিষয়টা আসছে এটার জন্য কি মানে ওরা এগিয়ে আসতে পারবে না? এখানে সবার একটা সম্মিলিত উদ্যোগ এবং আন্তরিকতা লাগবে। এই প্রকল্পটা উন্নয়ন কর্তৃপক্ষ শেষ করার পরে এটা কিন্তু হস্তান্তর হয়ে যাবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাছে। এটা তখন পুরোটা এটা রক্ষণাবেক্ষণের দায়িত্বটা সিটি কর্পোরেশনের উপরে বর্তাবে, এবং এই যে 1300 কিলোমিটারের একটা নেটওয়ার্ক পরিষ্কার রাখা, পরিচ্ছন্ন রাখা, সিটি কর্পোরেশনের বিদ্যমান যে এখন জনবল আছে কিংবা আর্থিক সক্ষমতা আছে, তাদের পক্ষে এটা করা কখনোই সম্ভব হবে না। এই প্রকল্প রক্ষণাবেক্ষণের জন্য একটা আলাদা একটা প্রকল্প নেওয়া দরকার। এখানে দক্ষ জনবল দরকার, বিশেষ করে ইকুইপমেন্টসগুলো দরকার। এটা ম্যানুয়ালি করাটা সম্ভব হবে না। ইকুইপমেন্ট যেগুলো দরকার, এগুলো এখন সিটি কর্পোরেশনকে এখন থেকে বিষয়গুলো নিয়ে ভাবতে হবে। মানে শুধুই কি সিটি কর্পোরেশন, এখানে কি আর কোনো সংস্থা আসবে না বা অন্য কোনো দপ্তর কি আসবে না? না, আমাদের যেটা সিস্টেম, যেটা তৈরি হওয়ার পরে এটা সিটি কর্পোরেশনের এটা পুরো দায়িত্বটা নিবে। একই সাথে যে স্লুইস গেট গুলো করা হয়েছে পানি নিষ্কাশনের জন্য কিংবা স্টর্ম এগুলো, ওগুলো রক্ষণাবেক্ষণ হয়তো পানি উন্নয়ন বোর্ডের হাতে থাকবে। যেখানে স্লুইস গেটগুলো আছে, মোটর আছে, গেটগুলো আছে, এগুলো হয়তো পানি উন্নয়ন বোর্ডের কাছে থাকবে। তো অবশ্যই এই যে প্রকল্পটা এখানে হবে রক্ষণাবেক্ষণের, এখানে স্টেক হোল্ডার যারা আছে সবাইকে এর সাথে যুক্ত থাকতে হবে এবং আন্তরিকভাবে সমন্বয় রেখে সবাইকে জায়গাটা তৈরি করতে হবে। অবশ্যই স্যার, আমরা আলোচনায় আরেকবার ফিরে আসবো ছোট একটা বিরতির পর। দর্শক, নিয়ে নিচ্ছি বেলভিউ হসপিটাল চট্টলার চিত্র, বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি আবারও, চোখ রাখুন আমাদের সাথে। ধন্যবাদ। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি বেলভিউ হসপিটাল চট্টলার চিত্রে। আমি স্যারের কাছে চলে যাব আমার পরবর্তী প্রশ্নে। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে এই যে আমাদের আশিক ইমরান স্যার এখন বললেন সবার একটা সমন্বয় যে রাখতে হয়, সেক্ষেত্রে আপনি কি মনে করেন চসিক কিংবা সিডিএ বা পানি উন্নয়ন বোর্ড, মানে কারা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আপনার দৃষ্টিকোণ থেকে? আমি এই প্রসঙ্গে আর্কিটেক্ট ওনার আমি প্রশংসা করি এই জন্য যে উনি বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়ামে, রাউন্ড টেবিলে আমাদের বিভিন্ন যে আমাদের উন্নয়নমূলক ডিপিপিগুলো দ্বারা ডিজাইন করা হয় এবং প্রস্তাব করা হয়, এগুলাতে যে এক্সট্রাগুলো যারা আছে তাদের ফিডব্যাক, তাদের কনসার্ন বা সমস্ত আইন সরকারি যে সংস্থা আছে সবগুলোর সাথে সমন্বয় করে এই সমস্ত প্রকল্পগুলোই তৈরি করার কথা উনি সবসময় বলে আসতেছেন। এবং ওনার সাথে আমরাও এই ব্যাপারে বিভিন্ন সময় বিভিন্ন মিটিং আমরা এটা প্রস্তাব দিয়েছি। কারণ আগে দেখা গেছে এই প্রজেক্টটা তৈরি করছে সিডিএ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ,
কিন্তু ওনাদের মতো করে ওনারা তখন এটা একটা ডিজাইন করে ফেলছেন এটা, এবং অলরেডি একটি পাশও করে ফেলছেন। কিন্তু ওটা যখন বাস্তবায়ন করতে গেছে তখন বিভিন্ন সাথে জড়িত যে সমস্ত সংস্থা আছে, বিশেষ করে আমাদের এখানে আমি আমাদের চট্টগ্রাম নৈকট্য কর্তৃপক্ষের বর্তমান চেয়ারম্যানকে ধন্যবাদ ও অভিনন্দন জানাবো যে উনি সরজমিনে গিয়ে আমাদের গ্যাস লাইন এবং ওয়াসার লাইনে গিয়ে ওয়াটার ফ্লোতে যে বাধা দিতেছে, এবং উনি যে ডিটেক্ট করতে কত পার্সেন্ট বলেছেন, তো আমার ফিগারটা আমি বলে গেছি, এত পার্সেন্ট মানে শুধু ওয়াটার লগিং এটা পাইপ লাইন গুলোর মধ্যে মানে দায়ী। আমাদের ডিপিপি গুলো তৈরি করার সময় যে আমাদের বিভিন্ন যে সরকারি সংস্থা আছে ওনাদের সাথে সমন্বয় করে এবং এই সমন্বিত প্রস্তাবগুলো আমাদের স্টেকগুলো যারা আছে তাদের সাথে মত বিনিময় করে আমরা এটাকে যদি আমরা কনফাইন করে যদি প্রস্তাব তৈরি করা যায়, তাহলে আমাদের এগুলো বাস্তবায়ন করতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হয় না বা অন্যান্য কোনো ঝামেলা থেকে মুক্ত থাকে। আমি আরেকটা এক্সাম্পল দিব, আমাদের সবার কাঙ্ক্ষিত ফ্লাইওভার যেটা এটা ডিজাইন করার পরে যখন বাস্তবায়ন করতে গেছে অনেক রকম ট্রাবল বা অনেক রকম অবজারভেশন দেখা দিচ্ছে। কারণ এটাও যখন তৈরি করা হয়েছে, ডিপিপি তৈরি করেছে, তখন এটাকে কাউন্টার বেটিং করা হয় না, ডিজাইনটা কোনো চেক করা হয় নাই। তো সিজে তার মতো করে এটা একনাকে দিয়ে পাঠিয়ে মানে প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন, কিন্তু বাস্তবায়ন করতে গিয়ে দেখা যাচ্ছে অনেক রকম সমস্যা আছে। সেটা এখনো প্রায় আজকে অনেক বছর হয়ে গেছে, আমরা এখনো ইউজিবল ফর্মে নিয়ে আসতে পারিনি, কারণ এটা তো সমন্বিত করতে বিভিন্ন সংস্থার সাথে সমন্বয় করে করতে পারলে সেটা সবচেয়ে ভালো হয়। জি, ধন্যবাদ রফিকুল আলম স্যার। আমি আবারও চলে যাচ্ছি আশিক ইমরান আপনার কাছে। ক্রমবর্ধমান পলিথিনের ব্যবহার যেভাবে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করছে, এটা নিয়ে আপনি কি বলবেন? মানে কেন আমাদের এই ব্যবহারটা কমছে না? আমরা জানি যে সম্প্রতি পাট থেকে একটা ভালো মানের পলিথিন উৎপাদনের মানে পলিথিন জাতীয় উৎপাদনের একটা প্রক্রিয়া চলে এসছে, কিন্তু তারপরও কেন এখনো ওটা অগ্রসরমান হয়নি, কিংবা পলিথিনের ব্যবহারটা কেন এখনো প্রচলন রয়েছে? পলিথিন এখন শুধু বাংলাদেশ না, সারা সভ্যতার জন্য একটা হুমকি। পলিথিন পৌঁছে গেছে একেবারে সমুদ্রের সবচেয়ে গভীরতম তলদেশে, পলিথিন পৌঁছে গেছে প্রতিটা জায়গায়। এখন বাংলাদেশে 15 মাইক্রন পর্যন্ত পলিথিনের উৎপাদন ব্যবহার নিষিদ্ধ আইনত, কিন্তু দেদারসে এই পলিথিন উৎপাদিত হচ্ছে, ব্যবহৃত হচ্ছে, এবং এটা সরজমিনে কিন্তু ব্যবহার করা হচ্ছে। আপনি মুদির দোকানে যান, সেখানেও কিন্তু দেখবেন আপনাকে পলিথিনে দিচ্ছে, বাজারে যান যে কোনো জিনিস আপনাকে পলিথিন দিচ্ছে, এবং আমরাও কিন্তু এটা প্রতিবাদ করছি না। মানে এটা কেন হচ্ছে? এই যে আমাদের একটা অভ্যাস, এখন অভ্যস্ত হয়ে গেছে আমরা পলিথিনে। এখন এখানে ব্যাপক একটা জনসচেতনতা দরকার, পাশাপাশি আমরা যেহেতু সবাই আইন না মানার সংস্কৃতিতে অভ্যস্ত হয়ে গেছি, সেই আইনটা মানানোর জন্য আমাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। এবং যারা এই পলিথিনগুলো উৎপাদন করছেন এগুলো দেখভালের দায়িত্ব কিন্তু পরিবেশ অধিদপ্তরের। পরিবেশ অধিদপ্তর এখন যে অবস্থায় আছে তাদের পক্ষে আইনের প্রয়োগ করা কিংবা জনবলের সীমাবদ্ধতার কারণে ন্যস্ত দায়িত্বটা পালন করতে পারছে না বলে অনেক জায়গায় অনেক ধরনের পরিবেশ বিপর্যয় ঘটছে বাংলাদেশে। তো এগুলো এখন গভীরভাবে চিন্তা করার সময় এসছে। পৃথিবীর সব দেশে, অনেক দেশেই এখন যে ডিসপোজেবল প্লাস্টিক, আমরা যে ওয়ান টাইম যে গ্লাস প্লেটগুলো ব্যবহার করছি, এগুলো নিষিদ্ধ করে দিচ্ছে অনেকটাই। কাগজের এবং যে প্লাস্টিকের যে পেট বোতল, সেটা থেকে বেরিয়ে আবার সে আগে কাঁচের বোতলে ফিরে যাওয়ার চিন্তা ভাবনা করছে, পানি বা সফট ড্রিঙ্ক সবগুলো ক্ষেত্রে। তো আস্তে আস্তে যে পরিবর্তনটা পৃথিবী আসছে, যে বুঝতে পারছে যে পলিথিন আমাদের সভ্যতার জন্য হুমকি, সেই পরিবর্তনটা বাংলাদেশেও নিশ্চয়ই আসবে। তবে একটা জিনিস কি জানেন, যে বাংলাদেশে কিন্তু সর্বপ্রথম দেশ যে পলিথিন নিষিদ্ধ করেছিল, সে বেশ আজ থেকে প্রায় 15 বা 16 বছর কিছুটা সময়ের জন্য আমরা কিন্তু ছিল। সেখানে এই যে সরকার একটা যে আইনের যে প্রয়োগের যে ব্যবস্থা, সেটা যতদিন ছিল এই পলিথিন কিন্তু একটা কন্ট্রোলের মধ্যে ছিল। যে প্রয়োগটা উঠে গেছে, এটা কেন উঠলো? এটার যুক্তি এখানে আমি বলবো যারা এটার দায়িত্বে আছেন এই আইনটা প্রয়োগ করা, তাদের গাফিলতি কিংবা তাদের আন্তরিকতার অভাব। কিন্তু এটার কারণে যে দেশের একটা বড় ধরনের ক্ষতি হয়ে যাচ্ছে, সেই উপলব্ধিটা তো আমাদের সবার আসতে হবে, এবং এটা নিষিদ্ধ করতে হবে, এর কোনো বিকল্প নেই। এবং আইন যে নিষিদ্ধ করার পরে সেটা যে আইন প্রয়োগ করবে, যারা এই নিষেধটা মানবে না তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া দরকার, সেটাই নিতে হবে। এখন অনেক সময় আমরা দেখি বাজারে গিয়ে হয়তো ম্যাজিস্ট্রেট যাচ্ছেন, তিনি কিছু জরিমানা করে এগুলো মানে বাজেয়াপ্ত করে নিয়ে আসছেন, কিন্তু যে ইম্পোর্ট হচ্ছে কাঁচা মালটা, সেই জায়গায় তো বন্ধ করতে হবে।
যে ফ্যাক্টরিগুলো এগুলো তো দৃশ্যমান, এমন না যে কেউ জানে না এটা কোথায় উৎপাদন হচ্ছে। তাহলে জানা সত্ত্বেও সমস্যাটা সমাধান হচ্ছে না, মানে এখানে তাহলে আন্তরিকতার অভাব আছে বা অন্য কোনো কারণ আছে। তো এই ফ্যাক্টরিগুলো যদি বন্ধ করা যায়, যে কাঁচামাল আনা যদি বন্ধ করা হয়, তাহলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে। আচ্ছা, আরো একটি দিক কি করা যায়, যেমন যদি পলিথিনের ব্যবহারটা কমানো না যায়, সেটা কি রিসাইকেল করে কোনোভাবে অন্য কিছুতে কি কনভার্ট করা যায় কিনা? অবশ্যই করা যায়। পৃথিবীতে কিন্তু যে মোটা পলিথিনটা কিন্তু পৃথিবীর সব দেশে এটা আছে। ওরা এটা কালেক্ট করে এটাকে রিসাইকেল করে অনেক ধরনের পণ্যতে এটাকে রূপান্তর করে, যেটা স্বাভাবিক একটা প্রক্রিয়া। পলিথিন নাই এমন কোনো দেশ নাই, কিন্তু আমাদের যেহেতু ওই ব্যবস্থাপনাটা নাই, যে প্লাস্টিক পলিথিন যে রিসাইকেল করা যায় বা করার দরকার, এই বিষয়টা যখন এখনো অনুপস্থিত, তো কাজে আমাদের বিষয়টা নিয়ে এখন ভাবতে হবে। জি, ধন্যবাদ আশিক ইমরান। আমরা চলে যাচ্ছি এবার একটা ছোট্ট একটা বিরতিতে। দর্শক, এই পর্যায়ে আবার নিয়ে নিচ্ছি বেলভিউ হসপিটাল চট্টলার চিত্র বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি আবারও, সাথে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগতম জানাচ্ছি বেলভিউ হসপিটাল চট্টলার চিত্র এই আয়োজনে। আমরা কথা বলছিলাম চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে করণীয় নিয়ে। আমি আবার চলে যাব আমাদের অতিথি মোহাম্মদ রফিকুল আলম স্যারের কাছে। সংযুক্ত করতে চাই, আপনি রিইউজ রিসাইক্লিং কথা বললেন। জি, রিইউজ রিসাইক্লিংটা এখন একমাত্র সলিউশন হচ্ছে প্লাস্টিক বর্জ্য পদার্থগুলোকে মিটিগেশন করার একমাত্র সলিউশন। সারা বিশ্বে এটা এখন চলছে, 3R বলে এখন একটা থিম বাস্তবিত হচ্ছে, যেটা নিয়ে আমাদের শরীরে খুব গবেষণা হচ্ছে। কিন্তু এখানে আমাদের একটা বড় জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যারা পাবলিক অ্যাওয়ারনেস, যেটা জনসচেতনতা, যেটা সেটা বড় দরকার। আমরা প্লাস্টিক এখন আমাদের জীবনে, প্রত্যেক জীবনে অবচ্ছেদ্য অংশ হয়ে গেছে। আমরা এটা প্লাস্টিক ছাড়া চলতে পারতেছি না, কিন্তু এটাকে আমরা কন্ট্রোল করে রিইউজ এবং রিসাইক্লিং করে এটাকে আমাদের পরিবেশ বান্ধব করে তুলতে হবে। সেই ক্ষেত্রে আমাদের যারা জনগণ আছে, আমাদেরকে এই যে প্লাস্টিকটা ব্যবহার করে যেখানে সেখানে আমরা ফেলে দিই, এটা একটা নির্দিষ্ট বাস্কেটে রেখে দিলে সেটাকে রিসাইকেল করে নেওয়ার জন্য অনেক করা যায়। কিন্তু এখন আমরা ফেলতেছি কোথায়? নালাতে, নর্দমাতে, যেগুলো গিয়ে পানি ওয়াটার ফ্লোকে বাধা দিচ্ছে, এখানে ওয়াটার লগিং হচ্ছে। পর্যাপ্ত পরিমাণ বর্জ্য ফেলার জন্য রাস্তায় যেসব ডাস্টবিন থাকা দরকার বা ছোট ছোট বিন যদি থাকা দরকার, আমি যদি চট্টগ্রাম নগরের কথা চিন্তা করি, আমাদের কিন্তু সেরকম পর্যাপ্ত পরিমাণ নেই। তাহলে সেক্ষেত্রে আপনি কি বলবেন, মানে আমি এটা কোথায় ফেলবো? না, সেই ক্ষেত্রে আমরা কেন, আমাদের দেশে বাংলাদেশে আমরা যারা আছি, আমরা এখানে দেশে থাকলে পারি না, কিন্তু যখন বিদেশে যাই 400 ফিট দূরে গিয়ে একটা বোতল ইউজ করে গিয়ে আমরা কিন্তু 400 ফুট দূরে গিয়ে মানে ওই বিনের মধ্যে রেখে আসতেছি। কিন্তু আমরা এখানে যেখানে সেখানে যত ফেলে যাচ্ছি কোনো অগোছালোর মতো। কিন্তু আমাদের মন মানসিকতা পরিবর্তন করতে হবে। আমাদেরকে বুঝতে হবে যে দীর্ঘমেয়াদী যে ভয়াবহতা আছে, সেটা যে আমাদের যে পারিপার্শ্বিক পরিবেশগত এবং আমাদের স্বাস্থ্যগত যে ঝুঁকি, সেই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। তবে কিন্তু আমরা যারা শিক্ষিত আছে, আমাদের অগ্রণী ভূমিকা পালন করার দরকার বলে আমি মনে করি। কিন্তু এই সমস্ত কেয়ারলেস অ্যাক্টিভিটিস কিন্তু আমাদের আমরা যারা শিক্ষিত, আমাদের মধ্যেও প্রবণতা বেশি দেখা যায়। কিন্তু আমরা এটা আমাদের মনে হয় অভ্যাসের কারণেই হয়ে যাচ্ছে। কিন্তু বিদেশে গেলে আমরা সবাই বিদেশির মতো যেখানে ফেলছি না, কারণ সেখানকার আইন অনেক শক্ত, আপনাকে সাথে সাথে জরিমানা করছে। কিন্তু এখানে আপনাকে কেউ জরিমানা করছে না, কেউ দেখার নেই, কারণ আপনি ফেলেই যাচ্ছেন। তাহলে এটা আমাদের আইনি সংস্থার কি আরেকটু জোরদার করা উচিত এই ব্যাপারে? সবকিছু আইন করে সফলভাবে বাস্তবায়ন করা যায় না। সিভিক সেন্স যেটা বলা হয়, নাগরিক এবং নাগরিকের রেসপন্সিবিলিটি, নাগরিকের দায়িত্ব কি, আমাদের সেটা আমাদেরকে আমরা পরস্পরের সহযোগিতা, একজন অসুবিধা আমার অসুবিধা, আরেকজনের সুবিধা আমার সুবিধা, আমরা সবাই শেয়ার করে চলতেছি, সেই মন মানসিকতা আমাদের মধ্যে বজায় রাখতে হবে, ডেভেলপ করতে হবে। জি, ধন্যবাদ স্যার আপনাকে। আমি আবারও চলে যাচ্ছি আশিক ইমরান আপনার কাছে। জলাবদ্ধতার প্রধান কারণ কি পরিণত নগরায়ণ ব্যবস্থাপনার অভাবে হচ্ছে? এটা নিয়ে আপনি কি বলবেন? যেহেতু শহরটা আমাদের অর্থনৈতিক অবস্থার উন্নতির ফলে ব্যাপকভাবে মানুষ গ্রাম থেকে শহরে চলে আসছে, যেহেতু গ্রামে পর্যাপ্ত স্বাস্থ্যসেবা কিংবা শিক্ষা ব্যবস্থা নাই, এই জন্য তো যার ফলে শহরের উপরে প্রচন্ড চাপ সৃষ্টি হচ্ছে। এবং
এখানে যে আইন না মানার সংস্কৃতি, সিডি এর যে আইনগুলো আছে সেগুলো না মেনেই ভবনগুলো নির্মিত হচ্ছে, যার ফলে যে স্বাভাবিক যে পানি প্রবাহ সেটা বাধাগ্রস্ত হচ্ছে। একই সাথে আমাদের জায়গায় জলাধারগুলো ছিল যেগুলোতে বৃষ্টির পানিটা ধারণ করা যেত, জলাধারগুলো নাই হয়ে যাচ্ছে একে একে, এবং এটা খুবই দুঃখজনক যে শহরে প্রায় 60% জলাশয় বা জলাধার, পুকুর, দিঘি এখন আর নাই, হয়তো আগামী 10 বছরে আরো কমে আসবে সংখ্যায়। তো এগুলো যদিও আইন আছে জলাধার সংরক্ষণের, এই আইন তো কেউ মানে না এবং সেগুলো ভরাট করে অট্টালিকা হচ্ছে। আইন না মানার ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? এখন এই যে যারা রেগুলেটরি অথরিটি আছে, সিডিএ আছে, পরিবেশ অধিদপ্তর আছে, ওনাদের সুনির্দিষ্ট আইন আছে, আইন প্রয়োগের ক্ষমতাও দেওয়া আছে রাষ্ট্রীয়ভাবে, তাহলে তারা আইনগুলো পালন করেন না বা করতে পারেন না, এটা একটা বিষয়। আর একটা হলো যখন সিংহভাগ মানুষ আইন না মানার একটা সংস্কৃতি যেটা বললাম, তখন কিন্তু এদের পক্ষে এগুলো পালন করা সম্ভব হয় না। আরেকটা বিষয় এখানে হলো প্রভাবশালী নামের এক ধরনের এখানে মানুষ আছেন যারা এই আইনগুলো কখনোই মানেন না, আইনগুলো অন্য কেউ মানতে দেন না, তাদের কারণে অনেক সময় এই সংস্থাগুলো তাদের যে দায়িত্ব সেটা পালন করতে পারে না। তাই দীর্ঘদিনের এই সংস্কৃতির কারণে এই শহরটা অনেকটাই খুবই নাজুক একটা পরিবেশ বিপর্যয়ের মুখে আছে চট্টগ্রামে বলবো, কারণ ভূগর্ভস্থ পানির স্তরটা নেমে যাচ্ছে প্রতিদিন। এবং আপনি জানেন যে সীতাকুণ্ড থেকে মিরেশ্বরাই পর্যন্ত ওখানে পানির প্রচন্ড হাহাকার, ভূগর্ভস্থ পানি নেই। তো ওখানে একটা প্রায় 35,000 একরেরও বেশি জায়গা নিয়ে একটা ইন্ডাস্ট্রিয়াল জোন হয়েছে, যেখানে কোটি কোটি লিটার পানি দরকার হবে প্রতিদিন, সেই পানিটাও কিন্তু এখন নাই। তাহলে এখন আমাদের পরিকল্পনার মধ্যেও কিন্তু এই যে স্যার বললেন যে চিন্তা ভাবনা না করে, ফিজিবিলিটি না করে হুট করে ফেলি আমরা, যে বিশাল একটা ইন্ডাস্ট্রিয়াল জোন করলাম, ওটার পানি কোত্থেকে আসবে ওটা আমরাই আগে ঠিক করলাম না। এখন চিন্তা করছি যে পানিটা কোত্থেকে আনবো, যমুনা থেকে আনবো না, সমুদ্র থেকে আনবো না, হালদা নদী থেকে আনবো। এই যে প্রতিটা ক্ষেত্রেই এই ধরনের একটা অব্যবস্থাপনা আমাদের মধ্যে আছে, এটা একটা সংস্কৃতি, এর থেকে বেরিয়ে আসতে আমরা এখন স্মার্ট বাংলাদেশ বলছি, বাংলাদেশকে নিয়ে অনেক দূর যাওয়ার স্বপ্ন দেখছি। তো এই যে এখন যে আমাদের যে সিস্টেমের যে ত্রুটিগুলো আছে, সেই ত্রুটিগুলো যদি আপগ্রেড করা না হয়, সমন্বয় যুগোপযোগী করা না হয়, তাহলে কিন্তু ওই দোষারোপের সংস্কৃতিতে আমরা থাকবো, যে পানি উঠলে আমরা সিডিএ কে গালি দিব, কিংবা পাহাড় কাটলে ওকে গালি দিব বা দোষারোপ করবো, এর মধ্যে কিন্তু আমরা ঘুরপাক খাবো, সমাধানের জায়গাটায় আমরা পৌঁছাতে পারবো না। সমাধানের জায়গায় পৌঁছাতে হলে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে, এটাই হচ্ছে আমাদের শেষ। তো আজকের মতো আমরা অধিবেশন এখানেই শেষ করছি। ধন্যবাদ আপনাদেরকে আমাদের অতিথি হিসেবে আজকে আমাদের যোগদান করার জন্য। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। বেলভিউ হসপিটাল চট্টলার চিত্র দেখার জন্য চোখ রাখুন বিজয় টিভির পর্দায় প্রতি বুধবার বিকেল 4টায়। ধন্যবাদ সবাইকে।